শ্রীকৃষ্ণের ভোগ আরতির যে কীর্তনটি আমরা জানি, সেই কীর্তনটিতে ভালো করে খেয়াল করলে আমরা বেশ কয়েকটি রান্নার পদের নাম কিন্তু উল্লেখ পাই। তার মধ্যে অন্যতম হলো অমৃতকেলি। আজ আমাদের রেসিপি এই অমৃতকেলি। ভোগ মন্দিরে বসে করব ভোজন। অমৃতকেলি বানানোর জন্য আমাদের মোট 3 থেকে 4টে জিনিস দরকার। প্রথমেই লাগবে দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, সঙ্গে নিয়েছি 3 চামচ চিনি। এর সঙ্গে আছে 4টে ছোট এলাচ আর 2টো কাঠবাদাম বা আমন্ড বাদাম। দেখো, অমৃতকেলি অত্যন্ত সহজ একটা পদ। প্রথমে দেখলেই তোমাদের মনে হতে পারে এটা জাস্ট দুধ থেকে ক্ষীর বানানো। হ্যাঁ, অনেকটা এটা হলেও প্রসেসটা একদমই একই নয়। প্রত্যেকটা জিনিসের বানানোর নিজস্ব একটা পদ্ধতি থাকে এবং এই অমৃতকেলি বানানোরও নিজস্ব একটা অথেন্টিক পদ্ধতি আছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। টোটাল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই অমৃতকেলি অন্যান্য দুধের ক্ষীরের থেকে আলাদা। আমি এখানে 1 লিটার দুধ কড়াইতে নিয়ে নিয়েছি এবং জাল হওয়া পর্যন্ত এই দুধটা আমি ফুল আঁচে ফোটাতে থাকব। থাম্বনেলে তোমরা নিশ্চয়ই ক্ষীরচোরা গোপীনাথের কথা দেখলে। হ্যাঁ, অমৃতকেলির পিছনে কিন্তু সুন্দর একটা কাহিনী আছে। দুধটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবং নিভু নিভু আগুনে এই দুধটাকে জাল করতে হবে আর হালকা হালকা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তবে কোনোভাবেই এই সর যেটা পড়ছে সেটাকে কিন্তু নষ্ট করা চলবে না। এই সরটা রাবড়ির মতো এই দুধের উপরে জমতে থাকবে। এটাই অমৃতকেলির বিশেষত্ব। একটা আলাদা রাবড়ির টেক্সচার আমরা এই ক্ষীরের মধ্যে পাই। চলো তাহলে গল্পটা এগিয়ে নিয়ে যাই। চৈতন্য মহাপ্রভু গুরু ছিলেন ঈশ্বরপুরী এবং ঈশ্বরপুরীর গুরু ছিলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী একবার বৃন্দাবন থেকে পুরীতে আসেন জগন্নাথের চন্দন নিতে, কারণ তিনি গোপালজির গায়ে এই চন্দন লেপন করবেন। হঠাৎ তিনি একবার রেমুনাতে থেকে গেলেন এবং রেমুনাতে গোপীনাথের দর্শন করতে যান। গোপীনাথকে রাত্রে শোয়ার আগে 12 ভাণ্ড এই অমৃতকেলি নিবেদন করা হয়। তো এই অসাধারণ অপূর্ব অমৃতের সমান অমৃতকেলি পদ প্রসাদ আস্বাদন করার জন্য মাধবেন্দ্রপুরীর প্রচণ্ড পরিমাণে ইচ্ছা হলো। কিন্তু মাধবেন্দ্রপুরীর জীবনে একটা নিয়ম ছিল, তিনি কখনো কারো কাছে কিছু চেয়ে খেতেন না, কারণ লোকে যা দিত তিনি সেটাই গ্রহণ করতেন। যেহেতু তাকে অমৃতকেলি কেউ নিজের থেকে দেয়নি, সেই জন্য তিনি নিজের থেকে মন্দিরে চাইতেও পারলেন না। কিন্তু তার মনে প্রচণ্ড ইচ্ছা হলো এই অপূর্ব অমৃতকেলি একবার আস্বাদন করতে। গোপীনাথ অন্তর্যামী, তিনি সবটা জানতে পারলেন। তিনি তখন লীলা করলেন। তিনি কি করলেন, এই 12টা কলসির মধ্যে একটা কলসি নিজের কাপড়ের নিচে লুকিয়ে রাখলেন। আজও তোমরা গোপীনাথ মন্দিরে গেলে দেখতে পাবে ক্ষীরচোরা গোপীনাথকে এমনভাবে কাপড় পরানো হয়, সবটাই কাপড়ে ঢেকে থাকে, বিশাল বড় কাপড়, তার নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং পূজারীরও সেদিন খেয়াল নেই, তিনি তাড়াহুড়ো করে ওই 11টি ভাণ্ডই বের করে নিয়ে যান, একটির কথা তিনি ভুলেই যান। হঠাৎ মাঝরাতে পূজারীকে গোপীনাথের স্বপ্ন যে আমার ভক্ত মাধবেন্দ্রপুরী সে অভুক্ত আছে, তার জন্য আমি 1 ভাণ্ড ক্ষীর আমার কাপড়ের নিচে লুকিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি এই ক্ষীর নিয়ে মাধবেন্দ্রপুরীর কাছে যাও, তাকে নিবেদন করো। তখন ওই মাঝরাতে পূজারী আবার স্নান করে দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই গোপীনাথের কাছ থেকে ক্ষীর নিয়ে মাধবেন্দ্রপুরীর উদ্দেশ্যে দৌড়ালেন এবং তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন, কে মাধবেন্দ্রপুরী, কে মাধবেন্দ্রপুরী, যা কোথা হে মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। কে সেই মাধবেন্দ্রপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করছেন? মাধবেন্দ্রপুরী সেই কথা শুনতে পেয়ে আনন্দে পাগলের মতো করতে লাগলেন, হে প্রভু, আমার জন্য তুমি ক্ষীর চুরি করেছ। ভগবানের এই লীলা স্মরণ করে তার নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। আজকেও যদি আমরা বালেশ্বরে যাই এবং সেখানে রেমুনা গ্রামে গেলে আমরা এই ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করতে পারব। যাই হোক, তো এবার রেসিপিতে ফিরে আসি। দুধটা দেখবে জাল হতে হতে কড়ার গায়ে কিন্তু লেগে লেগে যাবে, বেশ সর জমে জমে যাবে। সেটাকে ভিডিওতে এতক্ষণ তোমরা যেভাবে দেখলে সেভাবে আস্তে আস্তে কিন্তু
সরিয়ে সরিয়ে নিয়ে দুধের উপরে দিয়ে দিতে হবে এবং হালকা হাতে দুধটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই প্রসেসটাই ক্রমাগত করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা 1/4 পরিমাণ হয়ে যাচ্ছে, মানে 1 লিটার থেকে দুধ কমে প্রায় 250 গ্রাম মতো হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে যে চিনিটা আমরা নিয়েছিলাম সেই চিনিটা মিশিয়ে দেবো। দেখো, বেশি চিনি কিন্তু এখানে ব্যবহার হবে না, তাহলে বড্ড বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ দুধ কমে ক্ষীর হলে অলরেডি সেটা মিঠে হয়ে যায়। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো এলাচটা। এলাচটা কিন্তু আমরা ছাড়িয়ে দিয়েছি, তুমি চাইলে এটাকে গুঁড়োও দিতে পারো। এবার আবারও সেম প্রসেস, আবারও সেই কড়ার গায়ের থেকে মোটা মোটা যে সরের যে লেয়ার পড়ছে সেই লেয়ারগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দুধের উপর দেওয়া এবং আবার দুধটাকে জাল করতে দেওয়া। এইভাবে ক্রমাগত করতে 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 এটাকে তোমাদের ক্ষীর বানাতে হবে, তবে গিয়ে তোমরা পাবে সেই অমৃতকেলির টেক্সচার, সেই অমৃতকেলির স্বাদ যা রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথকে দেওয়া হয়। দেখবে এর রঙটা অনেকটা কিন্তু একটা হলদে হলদে ভাব চলে আসবে যখন ঘন হয়ে যাবে, এবং দেখতে থাকো কেমন করে এটা হয়। এই ক্ষীরচোরা গোপীনাথের অমৃতকেলি অত্যন্ত প্রসিদ্ধ এবং শ্রীকৃষ্ণকে এটা খুব আদরের সঙ্গে মা যশোদা নিবেদন করতো, মা যশোদা খাইয়ে দিত, এবং কৃষ্ণের এই অমৃতকেলি কিন্তু অত্যন্ত প্রিয়। তোমরা অবশ্যই এবার জন্মাষ্টমীতে এই অমৃতকেলি নিবেদন করতে পারো গোপালকে। দেখো, এই রকম টেক্সচার যখন হয়ে যাবে তখন কিন্তু অমৃতকেলি রেডি। যদিও রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথকে যে অমৃতকেলি দেওয়া হয় সেটা কিন্তু এই টেক্সচারেই হয়, কিন্তু ভক্তদের জন্য যখন বাইরে প্রসাদ দেওয়া হয় তার টেক্সচারটা আরও একটু নরম নরম থাকে, একটু দুধ দুধ থাকে, কিন্তু ভগবানকে যেটা দেওয়া হয় সেটা এরকমই বসা বসা হয়। অনেকে অমৃতকেলিতে চাল দিয়ে করে, কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, কারণ ক্ষীরচোরা গোপীনাথে কিন্তু শুধুমাত্র দুধ এবং দুধের স্বরের রাবড়ি দিয়েই এভাবেই অমৃতকেলি তৈরি করা হয়। এবার কি সুন্দর সুন্দর মাটির ভাণ্ডের মধ্যে করে তোমরা অমৃতকেলি পরিবেশন করো, আর উপরে সৌন্দর্যের জন্য একটু বাদাম ছড়িয়ে দিও, আর এভাবে রাধাকৃষ্ণকে নিবেদন করো, আর এই জন্মাষ্টমীতে সুন্দর অমৃতকেলি তোমার গোপালকে উপহার দাও। দেখো তো গোপাল কতটা আনন্দ লাভ করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো ভোগ মন্দিরের।